নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই সপরিবারে ভালোই আছেন। আপনাদের নিজেদের চ্যানেল মনের মুকুরের পরিবার আজ প্রায় ১০,০০০ সদস্যের একটি বিশাল পরিবারে পরিণত হতে চলেছে। আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসা আর সমর্থনই আমার পথ চলার একমাত্র শক্তি। গল্প পাঠের আজকের এই আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, ভোরের পার্কে চোখাচোখি। ভালো লাগার অদ্ভুত এক শিরশিরানি, কিন্তু মুখে কারো রাটি নেই। এমন সময় যদি হাজির হয় খোদ এক কড়া পুলিশ অফিসার কাকা, তবে কি প্রেম জমবে, না সব গুবলেট হয়ে যাবে? কলকাতার এক ভোরের পার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়ে পারিজাতের জীবনে এলো এমন এক অচেনা বন্ধু, যাকে ভালো তো লাগলো, কিন্তু সে কথা কাউকে বলার জো নেই। দুজনেই মুখে কুলু পেটে বসে রইল। কিন্তু আসল বিপত্তিটা বাঁধল তখনই, যখন সে মেয়ের ছোট কাকা, যিনি আবার একজন জবরদস্ত পুলিশ অফিসার, গোপনে নজর রাখতে শুরু করলেন এই প্রেমিক যুবকের উপর। তা প্রেম করতে গিয়ে খোদ পুলিশের খপ্পরে পড়লে পরিস্থিতিটা কেমন দাঁড়াতে পারে? সেই কাকার মধ্যস্থতায় কি শেষ পর্যন্ত জট ছাড়লো, নাকি কেলেঙ্কারি কাণ্ড বেঁধে বসলো? পুরো ঘটনাটি জানতে আর এই মিষ্টি হাসির গল্পটির আসল মজা উপভোগ করতে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই মজার গল্প পারিজাত ও ছোট কাকা। আপনি কি পুলিশের লোক? কেন বলুন তো? আমাকে কি পুলিশের লোক বলে আপনার মনে হয়? দেখুন, আজকাল কাউকে দেখে কি কিছু বোঝা যায় বলুন? এই তো আমাদের নিমাইবাবুর কথাই ধরুন না কেন। দিব্যি মোটাসোটা, হাসিখুশি, দিলদরিয়া, নির্বিরোধী মানুষ। ভিখিরিকে ভিক্ষে দেন, কীর্তন শুনে কাঁদেন, পাড়ার বাচ্চাদের সঙ্গে ছুটির দিনে ব্যাট বল খেলেন, ঘরে ঠাকুরদেবতার ছবি আছে। অথচ একদিন সকালে তার বাড়ি একবারে পুলিশে পুলিশে ছয়লাপ। তার শোয়ার ঘরের খাটের তলার থেকে দুটো AK-47 অ্যাসল্ট রাইফেল, দুটো বেলজিয়ান পিস্তল, RDX, কার্তুজ, আরও কি কি সব যেন বেরোলো। আমাদের তো একগাল মাছি। ও, তুই নিমাইবাবু ধরা পড়লেন বুঝি? হ্যাঁ, পাগল! শুনলুম ওই থলথলে চেহারা নিয়েও তিনি নাকি নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়ির ছাদে লাফিয়ে পড়ে একবারে হাওয়া হয়ে গেছেন। তাই বলছিলাম কি, লোক দেখে আজকাল আর কে যে কি তা চেনা বড্ড মুশকিল। তা শুনলুম ওই নিমাইবাবু নাকি কোনো টেরোরিস্ট দলের সর্দার। তাহলে বুঝুন কাণ্ড। আচ্ছা, তা আমাকে দেখে কি মনে হয় আপনার? দেখুন, শার্লক হোমস হলে বলতে পারতুম। তবে এমনিতে আপনাকে একজন মধ্যবয়স্ক, মধ্যবিত্ত, মধ্যশিক্ষিত, মধ্যম উচ্চতা ও মধ্যম স্বাস্থ্যের ভদ্রলোক বলেই আমার মনে হয়। একজোড়া সন্দেহভাজন জম্পেশ গোঁফ থাকলেও আপনাকে ভয়ঙ্কর মানুষ বলে তো মনে হয় না। আর ওইটি হয়েছে মুশকিল। আজকাল লোক দেখে চেনার উপায় নেই, কি না? হুম, কথাটা যে খুব ভুল বলেছেন তা নয়। আমি ভয়ঙ্কর লোক নই। তবে আমাকে যে কেন পুলিশ বলে আপনার মনে হলো, আমি সেইটিই বুঝতে পারছি না। দেখুন, বলছি বলে কিছু মনে করবেন না। আজ ছুটির দিনটা বাড়িতে বসে কাটাবো না ঠিক করে সকালে রুটি তরকারি খেয়ে যখন বেরোলাম, তখন শরৎকালের আকাশ দেখে মনটা বেশ খুশি হয়ে উঠল। শরৎ আমার ভারী প্রিয় ঋতু। যদিও কলকাতা শহরে শিউলি বা কাশফুল বড় একটা দেখা যায় না, হিমেল ভাবটাও ডিজেল আর জনসংখ্যার জন্য তেমন নেই, তবু যাকে বলে স্মৃতিতাড়িত হয়েই বেরিয়ে পড়েছিলাম। ভাবলুম আজ একটু প্রকৃতি চর্চা করেই কাটাবো। ও, তাহলে আপনি কি একটু প্রকৃতির প্রেমিক নাকি? আচ্ছা, প্রকৃতি প্রেমিক কে নয় বলুন তো? এই তো আমাদের পূর্বপুরুষরা, তারা তো বন জঙ্গলই থাকতেন। ফলের একটা উত্তরাধিকার তো আমাদের রক্তে আছেই। ইট কাঠ পাথরের মধ্যে নিজেকে মানিয়ে নিই বটে, কিন্তু প্রকৃতি, প্রকৃতি আমাদের সর্বদাই ডাকে। সেটা অবশ্য অতি সত্যি কথাই। তাই আজ বুঝি প্রকৃতিটাকে বেরিয়ে পড়লেন?
হ্যাঁ, তবে কলকাতায় প্রকৃতির জনপ্রিয়তা এতই বেশি যে কোথাও গিয়ে শান্তি নেই। ময়দানে যান, গুচ্ছের লোক। লেকে যান, সেখানেও গুচ্ছের লোক। নিরিবিলিতে যে উড়ু, উড়ু মন নিয়ে বসে থাকবেন, তার জোটই নেই। তাই আজ ভাবলুম যে লোকাল ট্রেনে চেপে বারুইপুর কি লক্ষ্মীকান্তপুর কিংবা ক্যানিং কোথাও গিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে আসি। ও, তা গেলেন না কেন? আরে মশাই, সেই কথাই তো বলছি। বাড়ির থেকে বেরিয়ে বাস স্টপে গিয়ে দাঁড়িয়েছি। তখনই দেখতে পেলুম বাস স্টপে একটা লোক আমাকে আড়ে আড়ে লক্ষ্য করছে। এই ব্যাপারটা কিছু অভিনব, কারণ আমাকে লক্ষ্য করার মতো কিছু আমার নেই। আমি তো সাদামাটা নগণ্য একজন মানুষ। অথচ লোকটা বারে বারেই আমার দিকে বেশ তীক্ষ্ণ চোখে তাকাচ্ছিল। এবং সেই লোকটা কে জানেন? সেই লোকটা আপনি। ও, তা হবে হয়তো। তা আমি যে ইচ্ছে করেই তাকাচ্ছিলাম তা নয়। আসলে কি জানেন তো, আমি খুব ভুলো মনের মানুষ। ভাবতে ভাবতে কোনো দিক হয়তো তাকিয়ে থাকি, কিন্তু কিছু দেখি না, জানেন তো। কিন্তু আপনাকে খুব আনমনা লোক বলে তো মনে হচ্ছে না। কিন্তু একটু আগে আপনিই তো বলছিলেন যে লোক দেখে কে কেমন তা ঠিক বোঝা যায় না। হ্যাঁ মশাই, তা আমি বলেছি। তাহলে আপনি নিজেকে ভুলো মনের মানুষ বলেই দাবি করছেন? দেখুন, দাবি দেওয়ার কিসের? আমি ভুলো মনের মানুষ কিনা তাও আমি সঠিক জানি না। তবে গত ৩৩ বছর ধরে আমার বউ কিন্তু বলে আসছে যে আমি নাকি বেজায় ভুলো মনের মানুষ। আর বউ যা বলে তা নাকি আমি বেমালুম ভুলে যাই। আর শুনে শুনে আজকাল আমার কথাটা বিশ্বাসও হয়ে গেছে, বুঝলেন। কিন্তু মুশকিল কি জানেন? এই বাস স্টপে আমি আপনাকে এড়ানোর জন্যে আমি ৩-৩টে বাস ছেড়ে দিই। বাস ফাঁকাই ছিল, তবু আমি উঠিনি। তা দেখলুম কি যে আপনিও হিসেব করেই ওই ৩টে বাস ছেড়ে দিলেন। ও, তাই নাকি? আগে হ্যাঁ, ঠিক তাই। চতুর্থ বাসটায় উঠতেই দেখলুম আপনিও উঠে পড়েছেন। এই তখনই আমার মনে একটা খটকা লাগলো। খটকা? খটকা লাগবে কেন? এরকম তো হতেই পারে। প্রতিদিনই কলকাতা শহরেই কত লোক ৩টে বাস ছেড়ে দিয়ে ৪ নম্বর বাসে ওঠে। তো এতে খটকা লাগার কি আছে বলুন তো? আপনি একটু সন্দেহ বাতিগ্রস্ত, তাই না? দেখুন, সন্দেহ তো এমনি হয় না মশাই, কারণ থাকলে তবেই হয়। এই শ্যামবাজার থেকে শিয়ালদা যেতে যেতে আমি বারবারই লক্ষ্য করছিলাম যে আপনি আমার উপর নজর রাখছেন। আমি তখন আকাশ পাতাল ভেবেও বুঝতে পারছি না যে আমার উপর কারো নজর রাখার কারণটা কি হতে পারে। তাই আপনাকে বাজিয়ে দেখার জন্যই আমি শিয়ালদা না গিয়ে মানিকতলার মোড়েই নেমে পড়লুম। কাছে আমার মেজমাসির বাড়ি, অনেক কাল যাওয়া হয় না। তাই প্রকৃতি চর্চা ছেড়ে অগত্যা মাসির বাড়িতেই এ বেলাটা কাটিয়ে দেব বলে আমি মনস্থিরও করে ফেললুম। কিন্তু কি আশ্চর্য! দেখলুম কি যে আপনিও ঠিক ওই স্টপেই নেমে পড়েছেন এবং দিব্যি আমার পিছু পিছু আসছেন। ও, তাহলে আপনার কি মনে হয় যে মানিকতলায় আমার কেউ থাকতে নেই? আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, ওই মানিকতলায় আমার জ্যাঠতুতো ভাই পরেশের বাড়ি। পরেশের নামকরা লোক, কর্পোরেশনের কাউন্সিলর, সমাজসেবা-টেবা করে শুনেছি। তা শোনা যাচ্ছে ওই সামনে ইলেকশনে এমএলএ হওয়ার জন্য ভোটে দাঁড়াবে। আর সে খুব ভালো কথা। ফ্যামিলিতে একজন পলিটিক্যাল লোক থাকা খুব ভালো। বিপদে-আপদে খুব কাজ দেয়। তা যা বলেছেন। আজকাল তো পলিটিক্সরা বেঁচে থাকাই শক্ত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমার কোনো পলিটিক্যাল দাদা বা ভাই নেই। আর পলিটিক্যাল মুরুব্বি না থাকায় আমাদের মতো সাধারণ মানুষকে নানান ধরনের ইনসিকিউরিটিতে ভুগতে হয়। ওই খুঁটির জোর না থাকার ফলে আমরা কোনো সাহসের কাজই করতে পারি না। সেটা অবশ্য খুবই ঠিক কথাই। আজকাল সাহসের কাজ না করাই ভালো। অন্যায়ের প্রতিবাদ বা অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ এসব করতে গেলে উল্টো বিপত্তি হতে পারে। হ্যাঁ, তা শেষ পর্যন্ত আপনি তো আপনার ভাই পরেশের বাড়িতে যাননি। কে বলল যায়নি? আমিই বলছি। আজ মাসির বাড়িতে একটা বেলা কাটিয়ে দেবো বলেই স্থির ছিল। তা মাসিও আমাকে দেখে বেজায় খুশি। দুপুরে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। কিন্তু কিছুক্ষণ বসার পরেই আমার মনটা কেমন উসউস করতে লাগলো। কেবলই মনে হতে লাগলো এই লোকটি যে আমাকে ফলো করেছিল
সে কি রাস্তায় এখনো ওঁত পেতে আছে? ৩ তলার জানলা দিয়ে চেয়ে অবশ্য রাস্তায় আপনাকে দেখতে পাইনি। আচ্ছা, তা আপনার মাসির বাড়ির নম্বরটা কত বলুন তো? ওই তো ৩ এর সি। আচ্ছা, পরেশের বাড়ি ৩ এর সি/1 পাশেই। আপনার মেসোমশায়ের নাম কি বিপুলকান্তি সেন? ও বাবা! আপনি যে অনেক খবর রাখেন মশাই। হ্যাঁ, বিপুল সেন তো মস্ত অ্যাডভোকেট। আর এই পরেশের সঙ্গে খুব দহরম-মহরম। দেখুন, পরেশ গুপ্তর নাম অবশ্য আমি শুনিনি। তবে আপনার কথা সত্যি হলেও অবাক হওয়ার ঘটনা অস্বীকার করা যাচ্ছে না। মাসির সঙ্গে অনেকদিন পরে দেখা, সুখ-দুঃখের কথাও মাসির অনেক জমে আছে। কিন্তু উদ্বেগ আর উস্কোখুনির চোটে আমার দুদণ্ড বসে থাকার জো রইল না। কেবলই মনে হতে লাগলো যে লোকটা এখনো নিশ্চয়ই আমার জন্য রাস্তায় অপেক্ষা করছে। মাসি পর্যন্ত আমার অস্বস্তি লক্ষ্য করে বলে উঠল, "হ্যাঁ রে, তোর কি হয়েছে রে? অমন ছটফট করছিস কেন?" এর কথাটা আমি মাসিকে ভেঙেও বলতে পারি না। মাসি নিশ্চয়ই হেসে উড়িয়ে দেবে। আমার মতো একজন অপদার্থর পিছু নিয়ে সময় নষ্ট করার মতো আহাম্মক কি আছে বলুন তো? তাই সামান্য কিছুক্ষণ বসে দুপুরে খাবার-দাবার না খেয়েই বেরিয়ে পড়লাম। দেখুন, দুপুরে না খাওয়াটা আপনার আহাম্মকই হয়েছে। নিশ্চয়ই মাসি আজ ভালো-মন্দ রেঁধেছিলেন। বিপুল সেনের তো অনেক টাকা। রোজই ভালো-মন্দ খায় নিশ্চয়ই। তা কথাটা আপনি অবশ্য খারাপ বলেননি। মাসির রান্নার লোকটিও খুবই উঁচু জাতের। ও বামুন নাকি? আরে না, সেই জাতের কথা বলিনি। বলছি কি, হাই গ্রেড রাঁধুনি। চাইনিজ, মোগলাই সবই রাঁধতে জানে। তা আজ তো শুনলুম যে গুলাবি বিরিয়ানি আর রেশমি কাবাব রান্না হয়েছিল। তা বলে ভাববেন না যে ওরা রোজই এরকম রিচ খাবার খায়। আজ এই মাসির বিয়েবাড়ি থেকে কারা যেন আসবে, সেই জন্যে ওসব স্পেশাল ডিশ। একটু টেস্ট করেও তো আসতে পারতেন। টেস্ট কি মশাই? সত্যি কথা বলতে কি, পৃথিবীতে একটা জিনিসই আমি সত্যিকারে ভালোবাসি। আর তা হলো খাওয়া। ভালো খাবারের প্রতি আমার আকর্ষণ দুর্নিবার। সুতরাং মাসির বাড়িতে আজ আমার পাত পেড়ে আকন্ঠ খাওয়ার কথা। কিন্তু তাতে বাদ সেধেছেন আপনি। কে আমাকে ফলো করছে, কেন ফলো করছে, সেই দুশ্চিন্তায় আমার অ্যাপেটাইটটাই আজ নষ্ট হয়ে গেছিল। শেষ অবধি ১ কাপ কফি কোনো রকমে খেয়ে বেরিয়ে এলাম। মাসি অবশ্য খুবই মনঃক্ষুণ্ণ হলো, হওয়ারই কথা। আমার মা-মাসিরা ৩ বোন। একমাত্র আমার মা ছাড়া কারোরই ছেলে নেই। ২ মাসির ২ টি করে মেয়ে। ফলে আমি তাদের খুবই আদরের বোনপো। হুম, তা আপনারা তো বোধহয় ২ ভাই-বোন, তাই না? আশ্চর্য তো! তা আপনি কি করে জানলেন মশাই? আ জানি না তো, আন্দাজে বললাম আরকি। আপনি বোধহয় আমার ওই বোধহয় কথাটা লক্ষ্য করেননি। না, না করেছি। আপনি বলেছেন যে আপনারা বোধহয় ২ ভাই-বোন, তাই না? আজ্ঞা হ্যাঁ, আমি তাই বলেছি। একেবারে অনুমানের উপর নির্ভর করে। ওহ! অদ্ভুত আপনার অনুমান শক্তি। অবশ্য যদি সেটা সত্যিই অনুমান হয়ে থাকে, আমার মন বলছে আপনি আমার বিষয়ে সব খোঁজখবরই রাখেন। আরে না, না, আপনি একটা সন্দেহবাতিকে ভুগছেন। এই তো একটু আগেই আপনি বললেন না যে পরেশ গুপ্তের নাম আপনি শোনেননি। যদি তা নাই শুনবেন, তাহলে পরেশ যে গুপ্ত তা কি করে জানলেন বলুন তো? আমি আপনাকে পরেশের নামটা বললেও পদবীটা কিন্তু বলিনি। পরেশ যে গুপ্ত তা তো আপনার জানার কথাই নয়। ও বলেছি নাকি? হ্যাঁ, বলেছেন। তাহলে না জেনেই আন্দাজে বলেছি হয়তো। তা আমিও তো সেটাই বলতে চাইছি। আন্দাজে বলা অনেক কথা মিলে যায়। না, আপনি দেখছি খুব বুদ্ধিমান লোক। আর সেটাই সবথেকে ভয়ের কথা। হুম, দেখুন আপনার রজ্জুতে সর্পভ্রম হচ্ছে। সেটা হয় বরং ভালো। সর্পতে রজ্জুভ্রম হওয়া যে আরো মারাত্মক। আপনার বিচলিত হওয়ার মতো কিছুই তো হয়নি। সেটা আপনি বলতে পারেন বটে। কিন্তু আমার সিচুয়েশনে পড়লে বিচলিত না হয়ে আপনারও কোনো উপায় থাকত না। কারণ মাসির বাড়ির থেকে দুপুরবেলা বেরিয়ে আমি আপনাকে কোত্থাও দেখতে না পেয়ে তাড়াতাড়ি কেটে পড়ার তালে ছিলুম। কিন্তু হঠাৎ দেখলুম আপনি মোড়ের পানের দোকানের সামনে দাঁড়িয়ে
একজন মোটা-সোটা লোকের সঙ্গে কথা কইছেন এবং আমার দিকেই তাকিয়ে আছেন। এমনকি সঙ্গের লোকটাকে ইশারা করে আমাকে দেখিয়ে দিলেন বলেও আমার মনে হলো। কারণ লোকটাও হঠাৎ ঘাড় ঘুরিয়ে আমাকে দেখল। আহা! ওই তো পরেশ। ব্যাপারটা হয়েছিল কি, পরেশের বাড়িতে আমার একটু কাজ ছিল। সেটা সেরে বেরোতে যাব। তো পরেশ বলল, "চলো দাদা, তোমাকে মোড় অবধি এগিয়ে দিই। কয়েক কিলি পানও কিনতে হবে। আমার আবার সিবুর পান ছাড়া চলে না।" তাই পরেশের সঙ্গে দাঁড়িয়ে একটু কথা কইছিলুম। খারাপ কথাও কিছু নয়। ওই বাগবাজার এক গলির মধ্যে আমার পৈতৃক বাড়ি। ৩ তলা বেশ বড় বাড়ি। তা পুরনো বাড়ি ভেঙে বহুতল করার একটা কথা চলছে। কিন্তু বাঁধ সাধছে কর্পোরেশন। তারা বলছে ওই সংকীর্ণ গলির মধ্যে বহুতলের পারমিশন দেওয়া অসম্ভব। তা সেসব নিয়েই পরেশের সঙ্গে কথা হচ্ছিল আর কি। বলতে কি, আপনাকে তো আমি লক্ষ্যই করিনি। দেখুন, লক্ষ্য করেছেন কিনা তা আমি জানি না। তবে তাকিয়েছিলেন। আহা! ওরকম তো আমরা কতই তাকাই। তাকানো মানে কি আর দেখা? সবকিছুর দিকেই তাকাচ্ছি, অথচ কিছুই দেখছি না। তো এমন অবস্থা কি আপনার কখনো হয় না? না, না, তা হবে না কেন? সবসময়ই হয়। আর বুড়ো মনের মানুষদের তো আরো বেশি করেই হয়। তবুও আমার যেন কেমন মনে হচ্ছিল, আপনি তাকাচ্ছেন এবং দেখছেনও। তাই ভয়ে আমি তাড়াতাড়ি বড় রাস্তায় এসে দক্ষিণের একটা বাসে উঠে পড়ি। হুম, আপনি এরপর কি বলবেন আমি জানি। তা আপনি বলবেন যে ওই বাসে আমিও শোয়া রয়েছিলাম, তাই তো? যদি অন্তর্যামী না হয়ে থাকেন, তবে তাই। কি হাসছেন যে? হ্যাঁ, হাসছি কি আর সাধে? কাকতালীয় আর কাকে বলে? আমারও যে আজ দক্ষিণ কলকাতার বালিগঞ্জে আমার বড় মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল। তার শাশুড়ির অসুখ। এই যাবো যাচ্ছি করে আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজ গিন্নি একেবারে মাথার দিব্যি দিয়ে বললেন, দেখো, না যাওয়াটা খুবই দৃষ্টিকটু হচ্ছে। আমাদের কিছু হলে ওরা এসে দেখা সাক্ষাৎ করে যান।" এবং কাকতালীয় কথাটার অর্থ আমি কিন্তু সঠিক জানি না। কাক আর তাল মিলিয়ে শব্দটা যা দাঁড়ায়, তার কোনো মানে হয় কি? দেখুন, সত্যি কথা বলতে হয়, আমিও জানি না। ওই ছেলেবেলা থেকে শুনে আসছি, তাই বলি। বাংলা ভাষাটাই তো যাচ্ছে, তাই না? বরং ইংরেজি শব্দগুলো একটু বোঝা যায়। তা আপনি তো ইংরেজির এমএ। এই কাকতালীয় কথাটার ইংরেজি কি হয় বলুন তো? ও, ওটা তো স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স। বাহ! এই তো বেশ বোঝা গেল। স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স। না মশাই, বোঝা গেল না। বরং আরো ঘোরালো হলো। কেন বলুন তো? আমি যে ইংরেজির এমএ, তা আপনি কি করে জানলেন? মোটেই জানি না মশাই। হ্যাঁ, ওই একটা আন্দাজে ঢিল ছুড়লাম আরকি। লেগে গেল। বটে। আন্দাজে ঢিল ছুটতে থাকলে এক আধটা লাগতে পারে। সব কটা লাগে কি? আচ্ছা তাহলে মশাই, কথাটা আপনাকে ভেঙেই বলি। আজ্ঞে, আমি তো তার জন্যই অপেক্ষা করছি। তাহলে শুনুন। আসলে কারো কোয়ালিফিকেশন বা বেতন কিংবা জাত জিজ্ঞেস করাটা ঘোর অভদ্রতা। তাই আমি কারো বেতন জানবার দরকার হলে তাকে আমি গিয়ে বলি, "আরে রামবাবু, আপনি তো মাসে ৪০,০০০ টাকা বেতন পান। তাহলে এই ১২ টাকার বেগুন কিনতে পেছোচ্ছেন কেন?" তখন রামবাবু বলে উঠলেন, "কে বলল ৪০? আমার বেতন মোটে ২২,৭০০ টাকা।" কিংবা ধরুন, কারো জাত জানবার দরকার হলে তাকে আমি গিয়ে বললাম, "ওফ! আপনারা বামুনরা এই দেশটা সর্বনাশ করলেন মশাই।" তাতে লোকটা একটু তেরিয়া হয়ে বলল, "দেখুন, আমি কিন্তু মোটেই বামুন নই। আমরা বদ্যি।" তেমনি কারো কোয়ালিফিকেশন জানার দরকার হলেই আমি তাকে বলি, "আরে! আপনি তো ইংরেজির এমএ। বলুন দেখি, এই শব্দটার ইংরেজি কি হবে?" এটা খুবই প্রাচীন এবং বহু ব্যবহৃত কৌশল। তা কাজও ভালো দেয় কিন্তু। আচ্ছা, আপনি কি একটা দীর্ঘশ্বাস ফেললেন? না, ফেলিনি, আপনার থেকেই বেরিয়ে গেল। আচ্ছা, দীর্ঘশ্বাস ফেলার মধ্যে কিছু ঘটেছে কি? ঘটেছে। কি বলুন তো? দেখুন, আমার বেতন ৪০,০০০। আমি বদ্যি এবং ইংরেজির এমএ। হ্যাঁ? বলেন কি মশাই? এহ! আজ তো দেখছি আমার লটারি মারার দিন ছিল। কেন যে একটা রয়্যাল ভুটানের টিকিট কেটে রাখিনি?
হুম, আপনার মতো বুদ্ধিমান লোকেরা লটারির টিকিট কেটে পয়সা রোজগার করার স্বপ্ন দেখে না। লটারির টিকিটটা কাটে বোকারা। আপনার মতো লোকেরা বুদ্ধি খাটিয়ে লটারির চেয়ে অনেক বেশি টাকা কামাতে পারেন। কেন যে আমাকে লজ্জায় ফেলছেন জানি না। কয়েকটা কাকতালীয় ব্যাপার থেকে এটা ধরে নেওয়া কি ঠিক? তা কাকতালীয় ব্যাপারগুলো আজ এমন হিসেব করে ঘটছিল যে ঘটনাগুলোকে নিতান্তই বেহায়া এবং বেশরম বলতে হয়। বাসটা যখন ল্যান্সডাউন দিয়ে যাচ্ছে, তখন আমি দুশ্চিন্তায় রীতিমতো ঘামছি। আপনার হাত এড়ানোর জন্যে আমি অগত্যা আচমকা একটা স্টপে নেমে পড়লাম। ও, বুঝেছি, বুঝেছি। ওই তো ওই ন্যাপার দোকানের সামনে তো? দেখুন, যোগাযোগ আর কাকে বলে? আমি যাচ্ছি মেয়ের শ্বশুরবাড়িতে, অথচ খালি হাতে। গিন্নি আমাকে পই, পই করে বলে দিয়েছেন, "ওগো, বেয়াই বাড়িতে যেন খালি হাতে যেও না। ভালো দোকান থেকে ৳১০০ ভালো মিষ্টি নিয়ে যেও।" কথাটা বেমালুম ভুলে গেছি। একেবারেই খেয়াল ছিল না। তাই মনে পড়তেই ওই ন্যাপার দোকানের স্টপে আমি নেমে পড়লাম। হ্যাঁ, সেখানে একটা বড় মিষ্টির দোকান ছিল বটে। থাকতেই হবে, নইলে আমি নামবো কেন? কিন্তু মশাই, আপনি নেমে তো দাঁড়িয়ে দোকানের সাইনবোর্ডটা পড়তে লাগলেন। কই মিষ্টি তো কিনলেন না? ওহো! আপনাকে বলিনি বুঝি, ভুলে গেছি একবারে। আমারও দেখছি আপনার হাওয়া লেগে গেছে। এই জরুরি কথাগুলো একদম বেমালুম ভুলে যাই। আসলে সমস্যাটা হলো কি, আমার বেয়াইমশাই। আমার বেয়াইমশাই হলেন ব্লাড সুগারের রোগী। তা ৪০০ র নিচে সুগার মোটেই নামে না। কিন্তু মিষ্টি খাওয়ার এমনই লোভ যে ঠাকুরের বাতাসা অবধি চুরি করে খান। তাই সে বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এই বাস থেকে নেমেই আমার কথাটা মনে পড়ে গেল। আর তাই আমি মিষ্টি কিনিনি। সেটা অবশ্য ঠিক কথা। এই ব্লাড সুগার খুবই খারাপ জিনিস। আমার বাবারও সম্প্রতি ধরা পড়েছে এবং তারও খুব মিষ্টি খাওয়ার ঝোঁক। তাহলে বুঝুন, আমি এক বর্ণও মিথ্যে বলিনি। দেখুন, আপনি বলেনও ভারী আত্মবিশ্বাসের সঙ্গে। শুনলে বিশ্বাস করতে ইচ্ছেও করে। হ্যাঁ, তাই তো বলছি। সত্যি কথার না একটা আলাদা জোর আছে। বিশ্বাস না করেই পারা যায় না। আচ্ছা, আপনার বড় মেয়ের শ্বশুরবাড়িটা কোথায় যেন? ওই তো সাউথে। দেখুন, সাউথ তো বিরাট জায়গা। বেহালা, টালিগঞ্জ, গড়িয়া, কসবা। শুধু সাউথ বললে কিছুই তো বোঝা যায় না। হ্যাঁ, কথাটা আপনি খারাপ বলেননি। এই সাউথ কথাটা না ভারী গোলমেলে। আজকাল তো সোনারপুর-টোনারপুর শুনি সাউথের মধ্যেই চলে এসছে। কলকাতা শহরের পরিধি যে শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটিই তো বোঝা যাচ্ছে না। বাসন্তী, গোসাবা সবই না শেষে কলকাতার মধ্যে চলে আসে। সেটা অবশ্য খুব ঠিক কথাই। সাউথ ক্রমশ স্ফীত হচ্ছে। দেখুন, নর্থও কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই। মধ্যমগ্রাম, বিরাটি, বারাসাত, রাজারহাট ছাড়িয়ে সেও ধাঁ করেছে উত্তর ২৪ পরগনা গ্রাস করে নিতে। আপনি তো ছোকরা মানুষ। আর আমরা একটু বয়স্করা তো দেখেছি। ওই যে আপনাদের ঝাঁ চকচকে সল্টলেক সিটি। ওহ! একসময় সে কি অখেদ্য জায়গায় না ছিল। সাপ গোসাপের আড্ডা, জলা, ভেড়ি। আমরা তো বলতাম বাদা অঞ্চল। এখনো সেখানে মাঝে, মাঝে সাপ খুব বেরোয়। হ্যাঁ, সে তো শেয়ালের ডাকও শোনা যায় শুনেছি। আগেই লেকেই, আগে লেকেই কত শেয়াল ছিল। অবশ্য আমাদের আমলের কথা বলছি। আচ্ছা, আপনার বয়স কত? এই ৫৭ হবে। প্লাস? দেখুন, ওসব প্লাস মাইনাস ঠিক বুঝতে পারি না। গত শ্রাবণে ৫৭ কমপ্লিট করেছি। সার্টিফিকেটে অবশ্য ২ বছর কমানো আছে। হুম, এই আপনাদের আমলে না এই বয়স কমানো একটা ব্যাড হ্যাবিট ছিল, তাই না? হ্যাঁ, তা ছিল অবশ্য। যাতে ছেলে একটু বেশি দিন চাকরি করতে পারে, মেয়ে যাতে বুড়ি হলেও ছুরি থাকে, তার জন্যই বয়সটা কমানো হতো। দেখুন, ব্যাপারটা কিন্তু মিথ্যাচার। হ্যাঁ, তা তো বটেই। তবু আপনারা যারা বয়স্ক, তারা নিজেদের আমলে পঞ্চমুখে প্রশংসা করেন। আরে ও হলো নস্টালজিয়া। আপনিও বয়স হলেই এই আমলের প্রশংসা করবেন। বয়স তো আমার কিছু কম হলো না। ও, তাই নাকি? আমার হিসেব মতো আপনার বয়স তো হবে ২৯ বছর ২ মাস হতে পারে। হ্যাঁ? কত বললেন? হ্যাঁ, ওই তো ২৯ বছর ২ মাস। অবশ্য খুব আন্দাজেই বলছি। দাঁড়ান মশাই, দাঁড়ান।
একটু হিসেব করে দেখি। আমারও তো অত অ্যাকুরেট হিসেব করা নেই কিনা। দাঁড়ান, জাস্ট a মিনিট। হ্যাঁ, হ্যাঁ, আপনি সময় নিন না। এখনো তো রাত বেশি হয়নি। মোটে তো ৮ঃ০০ বাজে। দেখুন, আপনাকে কিন্তু পুলিশে দেওয়া উচিত। কেন মশাই, কি করলাম? আমার বয়স সত্যিই ২৯ বছর ২ মাস। কিন্তু আপনি সেটা কি করে জানলেন? আ জানার প্রশ্ন তো উঠছে না। চেহারা দেখেই তো বয়সটা অনুমান করা যায়। তা যায় ঠিকই, কিন্তু এতটা অ্যাকুরেট ক্যালকুলেশন করা যায় না। না, না, তাও যায়। আমার মনে হচ্ছিল কি জানেন তো? যে আপনার বয়সটা ২৮ থেকে ৩০ এর মধ্যেই হবে। তাই একটা মাঝামাঝি রফা করে বলে দিলাম আরকি। আর তাছাড়া লেগেও গেল দেখছি। একেক দিন এরকম হয় মশাই। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় বা তৃতীয় নয়ন যাই বলুন না কেন, বেশ ভালো কাজ করতে থাকে একেক দিন। আচ্ছা, ভালো কথা। আপনার বড় মেয়ের শ্বশুরবাড়িটা কোথায় যেন বলছিলেন? ওই তো সাউথে। ওই এখান থেকে কাছেই। সাউথে এবং এখান থেকে কাছেই। এই কথা দুটোর কোনো অর্থই হয় না। কেন মশাই? তো বাংলা কথাই তো। হ্যাঁ, বাংলা কথা ঠিকই। কিন্তু ওর থেকে কিছু বোঝা যায় কি? আহা! বুঝবার দরকারটাই বা কি? আমার বড় মেয়ের শ্বশুরবাড়ি দিয়ে আমাদের তো কোনো প্রয়োজন সিদ্ধ হবে না। হবে। কারণ আপনি সেখানেই যাবেন বলে বেরিয়ে শেষ অবধি সেখানে যাননি। না, না, আমার মৌটুসির শ্বশুরবাড়ি বালিগঞ্জেই এবং আমার সেখানেই যাওয়ার কথা ছিল বটে। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল যে তার চেয়েও একটা জরুরি কাজ আমার আছে। অ সেটা কি টালিগঞ্জে মেজ মেয়ে মৌ বোনের শ্বশুরবাড়িতে যাওয়া? এ আশ্চর্য! অতীব আশ্চর্য! বয়সে নিতান্তই আমার ছেলের বয়সী না হলে আমি তো আপনাকে একটা নমস্কার জানাতাম। কেন মশাই? আমি তেমন ভালো কাজ তো কিছু করিনি। করেছেন বৈকি। আমার মেজ মেয়ের নাম যে মৌ বোন, সেটা আপনার জানার কথাই নয়। এমনকি আরো আশ্চর্যের ব্যাপার হলো, তার শ্বশুরবাড়ি যে টালিগঞ্জে, তো সেটাই বা আপনি জানলেন কি করে? আরে মশাই, আমি জানি না, কিছুই জানি না। আপনি কি অজুহাত দিতে পারেন তা আন্দাজ করতে গিয়ে যা মুখে এসেছে বলে দিয়েছি। ওই ষষ্ঠ ইন্দ্রিয় বা তৃতীয় নয়ন ও আমার কিছুই নেই। দেখুন, আমি যদি বলি যে একটু বেশি মাত্রাতেই আছে, আমার মেজ মেয়ের নাম বা তার শ্বশুরবাড়ি কোথায়, তা ঠিকঠাক বললেও একটা জায়গায় আপনার ভুল হচ্ছে। আমি কিন্তু বড় মেয়ের বদলে মেজ মেয়ের বাড়িতে যাচ্ছিলাম না। আসলে হঠাৎ মনে পড়ে গেল যে মহেন্দ্র সিং নামে একটা লোকের কাছে আমি ৳৬,০০০ পাই। লোকটা অনেক দিন ধরে লেজা খেলাচ্ছে। গতকালই তাকে তার মোবাইল ফোন ধরে কিছু হুমকি দেওয়াতে সে টাকাটা আজই দিয়ে দেবে বলে কথা দিয়েছে। অধমর্ণদের তো জানেন, যতক্ষণ পারে টাকাটা আটকে রেখে সুদে খাটিয়ে নেয়। তা কথাটা মনে পড়তেই আমি গন্তব্য বদল করে মহেন্দ্র সিং এর কাছেই যাচ্ছিলাম। হুম, কিন্তু যাননি। কেন যায়নি তারও গভীর কারণ আছে। মহেন্দ্র সিং ল্যান্সটাউনের একটা গলিতে থাকে। ওই ন্যাপার দোকান থেকে একটুখানি পথ। যাব বলে পা বাড়িয়েই হঠাৎ দেখি মহেন্দ্র আর পাশে তার বউ। তাহলে আপনি কি চেঁচিয়ে মহেন্দ্র সিংকে ডেকেছিলেন? হ্যাঁ, আহাম্মক হলে ডাকতাম। মহেন্দ্র সিং এর গাড়ি এয়ার কন্ডিশন, জানলার কাঁচ আঁট করে বন্ধ ছিল। আচ্ছা, তারপর? তারপর আর কি? তারপর অগত্যা কিছুক্ষণ হাঁটা। হ্যাঁ, সেই হাঁটাটা আমার পিছু, পিছু। আ শুধু আপনি কেন? আমার সামনে আরো অনেক লোকই তো হাঁটছিল। দেখুন, আমার খুব জানতে ইচ্ছে করছে, এত জরুরি কাজ ফেলে অবশেষে আপনি লেকের ধারে এসে বসে আছেন কেন? আপনি কি জানেন? আপনার জন্য আজ দুপুরে আমার খাওয়া হয়নি। আচ্ছা, আপনিও কি আমাকে আজ দুপুরে খেতে দেখেছেন? না, তাও দেখিনি। আমারও আজ দুপুরে খাওয়া হয়নি। এই কাছেই সাদানেবনি একটা ভালো চীনের রেস্তোরাঁ আছে। যাবেন নাকি? ও, এটা কি আরো একটা ষড়যন্ত্র নাকি? আচ্ছা দেখুন, খিদের মধ্যে ষড়যন্ত্র কি আছে বলুন তো? আপনি আমার উপর একটু ক্ষুব্ধ হয়ে আছেন। তাই আমার খুব ইচ্ছে করছে আপনাকে কিছু খাওয়াই। আর চাইনিজ তো আপনি ভালোই বাসেন।
না মশাই, আমার অ্যাপেটাইটই নেই। ধন্যবাদ। দেখুন, প্রেমে পড়লে ২ রকম হতে পারে। কারো খুব খিদে পায়, আবার কারো একদম খিদে থাকে না। দুটোই এক্সট্রিম। কিন্তু আমি তো প্রেমে পড়িনি। হুম, ওই দেশবন্ধু পার্কে রোজ সকালে যে স্বপ্নের মতো একটা মেয়ে ঘুরে বেড়ায়, তার দিকে কি আপনি খুব হতাশ চোখে চেয়ে থাকেন না? হ্যাঁ? আহা! লজ্জা পাওয়ার কি আছে বলুন তো? আপনি তো আপনার প্রিয় বন্ধুদের বলেইছেন যে স্বপ্নের মতো মেয়েটি এতটাই স্বপ্নের মতো যে আপনি আজ অবধি তার সঙ্গে ভরসা করে কথাটাও বলে উঠতে পারেননি। আর যতই তাকে দেখেছেন, ততই মেয়েটিকে আরো অধরা মনে হচ্ছে। আপনার নাকি ধারণা হয়েছে যে মেয়েটি রিয়াল নয়। মানে দেখুন এসব আহা! ঘাবড়ানোর মতো কিছু তো নয়। এরকম তো হতেই পারে। প্রেমে পড়লে অনেক সময় আত্মবিশ্বাস কমে যেতে থাকে। কত কিছুই তো মনে হয়। মনে হয়, "আমি তো কুৎসিত, আমি তো আনস্মার্ট, আমি তো ভীতু, আমি তো মোটেই ওর যোগ্য নই। আমাকে নিশ্চয়ই পাত্তা দেবে না।" হয় না বলুন? মানে আমি আহা! আরো একটু ধৈর্য ধরে শুনুন না। কিন্তু আপনি মানে আপনি এসব কি করে আহা! ওটা কোনো কথা নয়। ঘটনাটা সত্যি কিনা সেটাই আসল কথা। দীর্ঘশ্বাস ফেললেন নাকি? হ্যাঁ, আসলে ও মেয়েটা সত্যিকারে রক্ত মাংসের মানুষ নয়। ও তাহলে তো চিমটি কেটে দেখতে হয়। ছি! কি যে বলেন? কিন্তু আপনি কি করে এসব হুম, আপনি রবার্ট ব্লেক এজেন্সির নাম শুনেছেন? রবার্ট ব্লেক এজেন্সি? না তো। তারা কারা? তারা একটা প্রাইভেট গোয়েন্দা সংস্থা। ও বাবা! তো হঠাৎ তাদের কথা কেন? আপনার সম্পর্কে গত ১ মাস ধরে তারাই সব তথ্য সংগ্রহ করেছে। ও বাবা! কেন? গুড়ো কারণ আছে যে। কি কারণ? কারণ ওই মেয়েটি? ওই মেয়েটি? কেন? সে কি আমাকে পুলিশে দিতে চায়? কিন্তু দেখুন শুধু তাকিয়ে থাকা ছাড়া আমি তো আর কোনো রকম অসভ্যতা করিনি। আর তাছাড়া আমি ড্যাব, ড্যাব করেও তো চেয়ে থাকি না। খুবই বিশুদ্ধ চোখে তাকে আলতোভাবে দেখি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি খুব হতাশা নিয়েই চেয়ে থাকি। কারণ তাকে আমার মর্ত্যের মানবী বলে মনেই হয় না। কিন্তু দেখুন আমি তাকে কখনো ডিস্টার্ব তো করিনি। হ্যাঁ, করেছেন বৈকি। ডিস্টার্ব না করলে এত জলঘোলা করার দরকারই তো হতো না। তাহলে তো ঠিকই ধরেছিলাম যে আপনি পুলিশের লোক। হ্যাঁ, আমি এখন কথাটা অস্বীকার করছি না। আচ্ছা, মেয়েটি কি আমার নামে অভিযোগ করেছে? হ্যাঁ, আপনার নামেই। দেখুন আর কেউ নয় তো। মানে অনেক দুষ্টু লোক তো থাকে। সুন্দরী মেয়েদের পিছনে লাগে। তা ওরকম কারো সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেনি তো? না, না। লম্বা, ফর্সা, হ্যান্ডসাম, বাঁ গালে আঁচিল। আপনি? হুম, বুঝেছি। তা দেখুন আমাকে অ্যারেস্ট করার আগে আমি আপনাকে একটা অনুরোধ করতে পারি কি? হ্যাঁ, পারেন। আমাকে দয়া করে ইভটিজার হিসেবে অ্যারেস্ট করবেন না। সেটা একটা বড় লজ্জার ব্যাপার হবে। আমাদের পরিবারটি সম্ভ্রান্ত, তাদেরও মান থাকবে না। দয়া করে আমাকে একজন উগ্রপন্থী বা তোলাবাজ বা সাট্টাডন বা যা খুশি অভিযোগে গ্রেপ্তার করুন। ইভটিজারের চেয়ে এসব বরং অনেক ভালো। তার মানে আপনি ইভটিজিং এর মতো পেটি ক্রাইমের আসামি হতে চান না। কিন্তু অভিযোগ করলেই তো আর হবে না। অভিযোগ প্রমাণ হবে কিসে? না, না, সেসব অভিযোগ আমি স্বীকার করে নেব। ও বাবা! হ্যাঁ, আপনি তো ডেঞ্জারাস লোক মশাই। বিশ্বাস করুন, ইভ টিচার হিসেবে আমাকে আদালতে তুললে আমার মা-বাবা আর আমার মুখদর্শন করবেন না। মেয়েটা হয়তো আমাকে খানিকটা শাস্তি দিতে চায়, তা যেকোনো অভিযোগে আমি কিছুদিন জেল খাটলেই তো হলো। কি বলেন? তা কথাটা এখন একটু ভেবে দেখতে হবে। আচ্ছা, পুলিশ তো ঘুষ-টুস খায় না, তাই না? তা এ বাবদে না হয় আমি ৳২,০০০-৫,০০০ দেব। ও বলছেন? হ্যাঁ, বলছি বলে কিছু মনে করবেন না যেন। আমি খারাপ কিছু ভেবে বলিনি। ওই তো চাইনিজ খেতে চাইছিলেন না? চলুন, আজ আপনাকে আমি না হয় খাওয়াচ্ছি। সেটা কি খুব খারাপ দেখাবে না? আমি বয়সে বড়,
সম্পর্কেও বড়। ও, বয়সে বড় মানছি, কিন্তু সম্পর্কেও বড় ওটা তো বুঝতে পারলাম না। তা সে না হয় নাই বা বুঝলাম। চলুন যাওয়া যাক। আরে মশাই, অত ব্যস্ত হচ্ছেন কেন? কথাটা আগে খোলসা হোক। আচ্ছা বেশ, খোলসা হোক। তা আপনি কত চান? সেটা পরে ঠিক করা যাবে। তার আগে আজকে চাইনিজ ডিনারের দামটা কার দেওয়া উচিত, সেটা তো পরিষ্কার হওয়া দরকার। না সে আমিই দেব। আহা! সেটা যে হয় না। কেন হয় না? তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটা যে আপনার জানা দরকার। তো এর আর ব্যাকগ্রাউন্ড কি আছে বলুন না? আছে মশাই আছে। ওই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ভোরবেলার দেশবন্ধু পার্ক। সেখানে আপনি একখানা বেঞ্চে বসে থাকেন, আর সামনে একটা স্বপ্নের মেয়ে ঘুরে বেড়ায়। তাই তো? আজ্ঞে হ্যাঁ। তো আপনি বলছেন মেয়েটাকে আপনি ডিস্টার্ব করেন না। আজ্ঞে না। অথচ মেয়েটা বলছে আপনি ওকে রীতিমতো ডিস্টার্ব করছেন। জি আজ্ঞে। তা ডিস্টার্ব করা বলতে আপনি কি বোঝেন? এই যেমন পিছু নেওয়া, সিটি দেওয়া, ফলো করা, মন্তব্য ছুঁড়ে দেওয়া, চিঠি-চাপাটি পাঠানো, এইসব আর কি। দেখুন, আরও একরকমভাবে ডিস্টার্ব করা সম্ভব। ও, তা সেটা কিভাবে? আপনি এক্সটার্নালি মেয়েটিকে ডিস্টার্ব করেননি ঠিকই, কিন্তু ইন্টারনালি হয়তো করেছেন। হয়তো নয়, করেছেনই। আগে না। আপনি কি করে বুঝলেন যে আপনি করেননি? আপনি কি মেয়েটির মনের ভেতরটা দেখেছেন? আগে না। মেয়েটা তো আমাকে কখনো লক্ষ্যই করেনি। তো যে আমাকে লক্ষ্যই করেনি, তাকে আমার পক্ষে মানসিক উৎপীড়ন করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিভাবে? উৎপীড়ন না বলে যদি নাড়া দেওয়া বলি, তাহলে কেমন হয়? নাড়া দেওয়া? তা এই কথাটার অর্থ কি একটু আলাদা হয়ে যাচ্ছে না? তা যাক না, ধরুন সেটাই হয়েছে। আচ্ছা একটু বুঝিয়ে বলুন না। দেখুন, খুব সাদামাটা কথায় বলতে গেলে বলতে হয়, পারিজাতবাবু, আপনি যেমন আড়চোখে মেয়েটিকে লক্ষ্য করেছেন, ঠিক তেমনিভাবে মেয়েটিও আপনাকে লক্ষ্য করেছে এবং সে একটু নাড়া খেয়েছে এবং তারও মনে হয়েছে তার স্বপ্নের পুরুষটি রোজ সকালে নিতান্ত ভদ্র এবং কাপুরুষ বলে কখনো মেয়েটিকে হৃদয়ের কথা জানাতে পারেনি। অগত্যা মেয়েটি তার ছোট কাকার শরণাপন্ন হয়। ছোট কাকা ডাকসাইটে পুলিশ অফিসার। সে ওই রবার্ট ব্লেক এজেন্সিকে ছেলেটি সম্পর্কে খোঁজ খবর সংগ্রহ করতে লাগায়। তো সংগৃহীত তথ্যে দেখা যাচ্ছে পারিজাত সেনগুপ্ত মেধাবী, কৃতবিদ্য, লম্বা চওড়া চেহারা, মোটা বেতনভোগী, সম্ভ্রান্ত পরিবারওয়ালা ছেলে। কাপুরুষ সন্দেহ নেই, কিন্তু বরণীয়। কি? আপনার চোখ ছলছল করছে কেন? না মানে বিশ্বাস হচ্ছে না। দেখুন, আপনি আজ সকাল থেকে আগাগোড়াই আমাকে অবিশ্বাস করে আসছেন। হ্যাঁ, এখনো করছি। তবে ডিনারের বিলটা আপনি দিলে আর আমি আপত্তি করব না। আচ্ছা, তাহলে চলুন উঠা যাক। কি এখন খিদে পাচ্ছে তো? হ্যাঁ, ছোট কাকা, এখন বেশ খিদে হয়েছে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।